এই মুহূর্তে আমি আবারও হাজির হয়েছি আপনাদের অনেকগুলো কমেন্ট নিয়ে। আর যে কমেন্টগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের রাইড শেয়ারিং গাড়ি চালক ভাইদের জন্য, যারা আমাকে অনেক ভালোবাসেন, স্পেশালি যারা আমার কাছ থেকে গাড়ির সম্পর্কিত বিভিন্ন পরামর্শ চেয়ে থাকেন রাইড শেয়ারিং রেন্টিকার নিয়ে। সো তাদের জন্য আজকে আবারও স্পেশাল কমেন্ট, কারণ আপনারা যে কমেন্টগুলো করেছেন তো সেখান থেকে আসলে আমি চিন্তা করে দেখেছি যে আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়া উচিত এবং দেওয়া দরকার। তার সাথে সাথে এমনই একটা কমেন্ট আছে যে কমেন্টটা দেখলে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন যে আসলে মানুষ কতটা সমস্যার মধ্যে পড়লে এই ধরনের কমেন্ট করতে পারে। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা কমেন্টগুলো দেখি এবং কমেন্টগুলোর অ্যান্সার নিয়ে কথা বলার চেষ্টা করি। আর পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন, আগে থেকে সাবস্ক্রাইব করে নাই, যারা এই ধরনের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে। আর পুরনো সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু। প্রথম কমেন্ট হচ্ছে ইমরান এক্সপ্রেস। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি, খুব ভালো লাগে ভাই। 5ই জুলাইয়ের পর ব্যবসা খারাপ হতে হতে এখন নেই বললেই চলে। একটা ছোট বাড়ি আছে, সেটা ভাড়া দিয়ে কোনো রকম চলছি। আমার 3টা সন্তান, খুবই কষ্টে আছি। এমতো অবস্থায় আমি ড্রাইভিং শিখে বাড়ি বিক্রি করে গাড়ি কিনে উবার চালাতে চাচ্ছি। এই সিদ্ধান্তটা কি ঠিক হবে? দয়া করে পরামর্শ দিবেন, আপনার আশায় থাকলাম, ধন্যবাদ। ইমরান এক্সপ্রেস ভাই, তো ওনার কমেন্টটাই প্রথমে চলে এসেছে আমার সামনে। আসলে দুর্ভাগ্য, দুঃখজনক যে কমেন্টে নিয়ে কথা বলতে হচ্ছে। বাড়িটা হচ্ছে অনেক বড় একটা জীবনের সঞ্চয়। এই সঞ্চয় বিক্রি করে গাড়ি কিনে রাইড শেয়ার করতে চাচ্ছেন, এটা অবশ্যই দুঃখজনক। আমি আপনাকে বলবো যে আপনি ড্রাইভিং শিখেন, গাড়ি চালানো শিখেন, গাড়ি চালাতে পারেন, সবই ঠিক আছে। বাট বাড়ি বিক্রি করে গাড়ি কেনা, এটা আমার যুক্তিতে আসলে আসে না। এটা ছাড়া যদি আমার মনে হয় চলতে ফিরতেও কষ্ট হয়, তারপরে মনে হয় এই কাজটা করা উচিত হবে না। কারণ বাড়ি বিক্রি করে গাড়ি কিনে আপনি লাভবান হতে পারবেন না কখনোই। গাড়ি দিয়ে শুধুমাত্র আপনি কোনো রকম করে আপনার সংসার চালাতে পারবেন। বাড়ি বিক্রি করে গাড়ি কিনে কিন্তু আপনি আর বাড়ি করতে পারবেন বলে আমার মনে হয় না। সো এই ধরনের ভুল করা উচিত হবে না। পাশাপাশি চাইলে আপনি যদি মনে করেন যে বেশি দরকার, তাহলে কিন্তু বাড়ির উপরে, জায়গার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যাংক লোনও নিতে পারবেন। এছাড়াও আমি চাই যে আপনি এই ধরনের রিস্ক না নিয়ে আপনি অন্য কোনো কাজ করেন, তাও ভালো। বাড়ি ভাড়া থেকে যেতটুকু টাকা আসে, আশা করি এটা দিয়ে কোনো রকম যদি চলতে পারেন তাও কিন্তু ভালো। গাড়ি কেনার সমর্থন যদি আল্লাহ কখনো দেয় তখন কিনবেন ইনশাল্লাহ। সো আপাতত এই ধরনের চিন্তা থেকে দূরে সরে আসবেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টটা হচ্ছে এনজামান 4833। আসসালামু আলাইকুম ভাই, আমার গাড়ি এক্সিও 2018 মডেল হাইব্রিড। রাইড শেয়ার করলে কেমন ইনকাম হবে? প্লিজ রিপ্লাই দিবেন। হাইব্রিড গাড়ি 2018 মডেল, ভালো গাড়ি এবং আশা করি নতুন গাড়ি। তো সেক্ষেত্রে রাইড শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। রাইড শেয়ারিংয়ের পাশাপাশি আপনি যে ট্রিপগুলো পাবেন সেটা হচ্ছে বিভিন্ন অফিস আদালতে আপনি ট্রিপ পাবেন এই গাড়িগুলো থেকে। হাইব্রিড গাড়ি যেহেতু, চাইলে কিন্তু হাইব্রিড এই গাড়িগুলো এলপিজিও করা যায়। এলপিজির ক্ষেত্রে আরও সাশ্রয় হবে। গড় হিসেব করে যদি দেখেন যে আপনি সিএনজি থেকেও কিন্তু কম খরচে ড্রাইভ করতে পারবেন। যে গাড়িগুলো নন হাইব্রিড, ওই গাড়িগুলো সিএনজিতে যে খরচ হয়, হাইব্রিড গাড়ি এলপিজি করলে কিন্তু তার থেকেও কম খরচ হয়। সো সেক্ষেত্রে এলপিজি করে যদি আপনি ড্রাইভ করতে পারেন আমার মনে হয় ভালো হবে। আর রাইড শেয়ারিংয়ের পাশাপাশি যে ফ্যাসিলিটিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের গাড়িগুলো রাইড শেয়ারিংয়ের জন্য অনেকেই গাড়িতে ওঠে, ওঠার পরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা লেনদেন হয়ে যায়, তখন কিন্তু পার্সোনাল ট্রিপগুলো বেশি হয়ে যায়। প্রথমভাবে যারা রেন্টিকারে আসতে চায় তাদের কিন্তু খুব ভালো একটা ওয়ে রাইড শেয়ার শুরু করা। রাইড শেয়ার শুরু থেকেই কিন্তু অনেকগুলো কাস্টমার, পার্সোনাল কাস্টমার পাওয়া যায়। আস্তে আস্তে অনেক পার্সোনাল কাস্টমার হয়ে গেলে তখন কিন্তু রাইড শেয়ারিং না করলেও আপনার চলবে। এটা হচ্ছে এক্সট্রা টিপস যারা নতুন রাইড শেয়ার বা রেন্টিকারে আসতে চান। আশা করি ইনজামান ভাই অ্যান্সারটা পেয়ে গেছেন। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে অভি ইসলাম। বড় ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনার অনেক ভিডিও দেখেছি, এখনও দেখতেছি। বড় ভাই, আমার জানার বিষয় হলো উবার এক্সেল কি প্রতিদিন ট্রিপ হয়? হলে সর্বনিম্ন কয় ট্রিপ হয়? আর উবার এক্সেল কি উবার এক্সট্রা ট্রিপ পাওয়া যায়? দয়া করে একটু ভিডিও দিবেন। উবার এক্সেল নিয়ে যদি বলি, যে উবার এক্সেলে যে গাড়িগুলো দেওয়া যায়, উবার এক্সেলের হচ্ছে নোয়া হাইস গাড়িগুলো উবার এক্সেলে চলে যায়। উবার এক্সেলে সর্বনিম্ন কয়টা ট্রিপ হবে আর কত টাকা ইনকাম হবে, এই বিষয়গুলো নিজে থেকে আপনারা আইডিয়া করে নিতে পারেন। আপনার উপরে ডিপেন্ড করবে আপনার ইনকাম। তো এর আগের ভিডিওতে আমি বলেছি পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সো আপনি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই ইনকাম ভালো হবে। আর বিশেষ করে কয়টা ট্রিপ হবে, কত টাকা ইনকাম হবে, এটা যে উবার হেড অফিস তারাও এই বিষয়ে আপনাকে জানাতে পারবে না যে আপনি কয়টা ট্রিপ পাবেন। তো সারাদিনে দেখা গেছে একটা ট্রিপও পেতে পারেন, 2টা ট্রিপও পেতে পারেন। আর সারাদিনে যদি একটা ট্রিপ পান আপনি, অর্থাৎ ঢাকা থেকে যদি আপনি রাজশাহী, রংপুর,
সিলেট একটা ট্রিপ পান তাহলেই তো যথেষ্ট, আর তো দরকার নেই। তো যেহেতু উবার এক্সেলে লং ট্রিপগুলো বেশি, সারাদিনে একটা ট্রিপ পেলেই যথেষ্ট। আর ছোটো ট্রিপ পেলে ঢাকার ভিতরে পেলে 2-3টা পেলেও হয়ে যায়, আর ওগুলোর ভাড়াও বেশি। তো সেক্ষেত্রে এটা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না আপনি কয়টা ট্রিপ পাবেন আর কত টাকা ইনকাম হবে। আমরা চলে যাই নেক্সট কমেন্টে দেখি। নেক্সট কমেন্টে হচ্ছে সাদি সুলতান ভাই। ভাই আমি একটা গাড়ি কিনেছিলাম 110, 5,50,000 টাকা দিয়ে। বছর শেষে পোষাতে পারি নাই। পুরান গাড়ি হিসেবে পার্টসের অনেক দাম, তারপরেও পুলিশের হয়রানি, কাগজপত্র ঠিক থাকার পরেও ঝামেলা করে। এই কথাটা আমি আগে বলেছিলাম। পুরোনো মডেলের গাড়িগুলো যতটুকু পারেন এড়ায় চলবেন। তো রাইড শেয়ারিং করতে গেলে অবশ্যই ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন, কারণ পুরোনো মডেলের গাড়িগুলো সারাদিন চলার পরে অনেক ঝামেলা হয়ে যায়। এক সপ্তাহ ড্রাইভ করলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পুরোনো মডেলের গাড়িগুলো বাদ দিয়ে আপনারা নতুন মডেলের গাড়িগুলো কেনেন। পার্টসের দাম বেশি, সেটাও আমি আগে বলেছি যে পুরোনো মডেলের গাড়িগুলোর পার্টসের দাম বেশি। আর এই গাড়িগুলো লাভের থেকে লসের আশঙ্কায় বেশি থাকে, কারণ বছর শেষে আবার একটা ফি দিতে হয়। ট্যাক্স থেকে শুরু করে আয়কর বিভিন্ন হিসাব কিতাব থাকে বছর শেষে, পাশাপাশি গাড়ির মেনটেন্যান্স খরচ, তারপরে হচ্ছে রাস্তাঘাটে পুলিশের ঝামেলা, যেটা ভাই আগেই বলেছে। তো এই ধরনের সমস্যার জন্য পুরোনো মডেলের গাড়িগুলোকে সবসময় এড়ায় চলার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনারা নতুন মডেলের মধ্যে যেমন 5.5 লাখ টাকা দিয়ে 111 গাড়ি কিনেছে, বাট আপনি কিন্তু আর কিছু টাকা হলে একটা প্রোবক্স পান। প্রোবক্সটা দিয়ে যদি আপনি ট্রিপ কম পান, তারপরেও কিন্তু ওইটার থেকে একটু হলে ভালো। নেক্সট কমেন্টে চলে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে তালাত মামুন। প্রিমিয়ার না উবার এক্স, কোনটা ভালো হবে? উবার প্রিমিয়ারের জন্য কোন মডেলের গাড়িটি ভালো হবে এবং ইন্টারসিটির জন্য কোন মডেলের গাড়িটি ভালো হবে? নিঃসন্দেহে যে কথাটা বলবো, উবার প্রিমিয়ার আর উবার এক্স যেটাই বললেন কেন, এক্স এর গাড়িগুলো হচ্ছে 2010-এর মডেল থেকে এক্স এর গাড়ি, আর 2010-এর পরের মডেলগুলো হচ্ছে উবার প্রিমিয়ারের গাড়ি। প্রিমিয়ার গাড়ি অবশ্যই ভালো হবে। ইন্টারসিটির ক্ষেত্রে উবার এক্সেরও ইন্টারসিটি আছে, উবার প্রিমিয়ারও ইন্টারসিটি আছে। 2000 থেকে নিচের মডেলের গাড়িগুলো ইন্টারসিটিতে অ্যাড হয় না, আর 2000-এর উপরের মডেলের গাড়িগুলো উবার কর্তৃপক্ষ ইন্টারসিটি ট্রিপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি প্রিমিয়ারের গাড়ি কিনতে পারেন অবশ্যই ভালো হবে। প্রিমিয়ারের গাড়িগুলোর ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আগেই বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আপনি ভাড়া দিতে পারবেন, পার্সোনাল ট্রিপ দিতে পারবেন। উবারের বিভিন্ন কাস্টমারের সাথে যখন আপনার কথাবার্তা হবে, তারা কিন্তু পার্সোনাল ট্রিপে আপনি কনভার্ট হয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে প্রিমিয়ারের গাড়িগুলো তারা বেশি পছন্দ করে। যদি সম্ভব হয় প্রিমিয়ারের গাড়ি দিয়ে রাইড শেয়ার করবেন, আমার মনে হয় ভালো হবে। সর্বশেষ আমি এই কমেন্টটি নিয়েছিলাম আজকে। কমেন্ট তো আসলে আরো অনেক আছে, প্রচুর আছে। কমেন্টগুলো নিয়ে কথা বলতে গেলে সারাদিন ভিডিও করতে হবে। তো যারা নিয়মিত আমাকে কমেন্ট করেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ চান, বিভিন্নভাবে ফোন করেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি সবসময় সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন অটো 360 এবং পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, সি ইউ সুন।